5 আগস্ট পরবর্তী সময়ে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যখন দেশ যাচ্ছিল, রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব মিলিয়ে ব্যবসায়ীরা কেমন আছে এই সময়? অনেক ধন্যবাদ আপনাকে। রমজান মোবারক সদ্য দর্শক শ্রোতাদের যারা দেখছেন। আসলে 5 আগস্টের এই পরিবর্তন তো ছিল নিঃসন্দেহে সারা দুনিয়া কাঁপানো একটি ঘটনা, যা খুব যথার্থভাবেই বিশ্বসেরা দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 আখ্যা দিয়েছিল। হয়তো কারণটা ছিল যে বাংলাদেশের জনগণ যে অভূতপূর্ব একটা অভ্যুত্থান দেখিয়েছে, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার, অপশাসন, মানুষের অধিকার এবং যে ফেসিবাদী চক্র চেপে বসেছিল মানুষের উপরে, তাদের বিশ্বাস ছিল যে তারা হয়তো অ্যাবসলিউট করে ফেলেছে ক্ষমতাকে, যা আর হয়তো কখনোই পরিবর্তন হবে না। সেই অর্থে আমরা এই বৈপ্লবিক পরিবর্তনটি হয়তো সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। আমি পার্সোনালি মনে করি যে এখানে আমার শ্রদ্ধেয় আলোচক রতন ভাই আছেন, যারা সারা জীবন মানুষের মুক্তির জন্য, দেশের উন্নতির জন্য সাধনা করে গেছেন, স্ট্রাগল করে যাচ্ছেন। আমার কলিগ ব্যবসায়ী আনোয়ার হোসেন ভাই আছেন। আমরাও চেষ্টা করেছি ফেডারেশন চেম্বারের মাধ্যমে দেশে একটা ব্যবসার পরিবেশকে উন্নত করা, ব্যবসাকে সহজতা করা, দেশে বিনিয়োগের পরিবেশটাকে আরও উন্নত করা, যাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নতি ঘটে। আমি বিগত বহু বছর যাবৎ, প্রায় 40 বছর যাবৎ জাপানিদের সঙ্গে ক্লোজলি কাজ করার চেষ্টা করেছি এবং জাপানকে বাংলাদেশে আরও নিকটে আনার চেষ্টা করেছি। মূলত লক্ষ্য ছিল যে বাংলাদেশকে যদি আমরা জাপানের বিনিয়োগের একটা ডেস্টিনেশন করতে পারি, তাহলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা গ্র্যাজুয়েশনে যেতে পারবে। কারণ জাপানিদেরকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো কাউকে আমরা সন্তুষ্ট করতে পারবো। তারা খুব মেটিকুলাসলি চুজি, সততা, নিষ্ঠা, সার্ভিস, অ্যাকাউন্টেবিলিটি, এসব ব্যাপারে। তো আমি বলবো যে আমরা অনেক দূরে এসেছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের একটা চক্র দেশের ব্যবসায়ীদেরকে কালিমা লিপ্ত করেছে। হাতে গোনা কিছু মানুষ, যারা হয়তো রাজনীতির আশীর্বাদ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার বলয়ের মধ্যে প্রবেশ করে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতিকে একাকার করে ফেলেছিল। এমনকি কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা বিলিয়নস ডলার পাচার করার সুবিধা পেয়েছে, যেটা পৃথিবীতে নজিরবিহীন। আমি মনে করি যে বাংলাদেশে যা ঘটেছে, বিশেষ করে শাসন ব্যবস্থায় এবং দুর্নীতিতে, সেটা হয়তো বিশ্ব রেকর্ডও হতে পারে অনেক ক্ষেত্রে। যদিও খুব পরিতাপের বিষয় কিংবা আশঙ্কার বিষয় হচ্ছে রাজনৈতিকভাবে এই আলোচনাগুলো ব্যাপকভাবে হচ্ছে না, যেটা আরও সহজ করে সাধারণ মানুষকে বোঝানো দরকার ছিল। যেটা আমি রতন ভাইদের বলবো যে আমাদের সাধারণ মানুষ চা দোকানে যা আলোচনা করে, সেইভাবে কিন্তু যে তোমার মাথায় কত পড়েছে এই লুণ্ঠনের কারণে, এইভাবে কিন্তু জিনিসটা খুব একটা আসে নাই। যাক, তারপরেও বলবো যে খাদের কিনারে ছিল বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। যদি আপনার এই পরিবর্তন না হতো, আজকে যে অবস্থা আপনি আছেন, আমার মনে হয় অবস্থা আরও অনেক বেশি খারাপ হতো। কারণ ব্যাংক্রাপসি হতোই, কিন্তু দেউলিয়ত্ব ঘোষণা করতেই হতো। তখন কি হতো এটা খুব বলা কঠিন, কারণ ম্যানেজেবল ছিল না অবস্থাটা। বরং এই পরিবর্তনের পরে অন্তত কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে ম্যানেজমেন্টটা হয়েছে, তাতে কিন্তু পাচারটা বন্ধ হওয়ার কারণে রেমিটেন্সটা ইনওয়ার্ড বাড়ছে। যদিও যা পাচার হয়েছে সেই সমান অর্থ এখনও আমাদের কাছে নাই, বাইরে কিন্তু অনেক বেশি টাকা গিয়েছে এবং তাদের অক্সিলারি যারা আছে তাদের কাছে অনেক বেশি টাকা আছে, যেটা একটা ভয়ঙ্কর বিষয়। এখন এই সীমিত অবস্থাতেও বাজারে রমজানের সময় কিন্তু দ্রব্যমূল্য তেমন একটা বড় রকমের ব্যত্যয় হয়নি, বাড়েনি। সেটা একটা আস্থার বিষয়, বলে স্বস্তির বিষয়। কিন্তু শাসন ব্যবস্থার দুর্বলতাটা, বিশেষ করে পুলিশের ইতিহাসে এক ভয়ঙ্কর রকমের একটা দেখেছি আমি। আমার মনে হয় যে, আমি জানি না আর কখনো দেখা যাবে কি না, যে দেশে পুলিশ এবং জনগণ মুখোমুখি হলো, এক পর্যায়ে পুলিশ সব ছেড়ে পালিয়ে গেল।
ডিএমপির হেডকোয়ার্টারকে আমি দেখেছি 6 আগস্ট কেউ ছিল না, একটা ছেলে পাহারা দিচ্ছিল রাস্তা থেকে, গেটের মধ্যে একটা ছেলে। আমি নিজে গাড়ি চালাচ্ছিলাম বলে ছবিটা তুলতে পারিনি। তো এরকম একটা অবস্থাও কিন্তু বাংলাদেশে হয়েছে, এবং যতটুকু ভয়ঙ্কর হতে পারত প্রতিহিংসা রাজনৈতিক দলের কোন দল কিংবা সেই হিসাবে কিন্তু তেমনটা ঘটে নাই। তারপরেও আমি বলবো পুলিশের অনুপস্থিতিতে এক দল চেষ্টা করেছে, যেমন অপোনেন্ট যারা, যেমন গাজী টায়ারের ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, এই ঘটনাগুলো চেক দেওয়া যেত যদি। আমি বলবো সেনাবাহিনী যদি আরও সচেষ্ট থাকতো তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করা যেতে পারতো, অনেক কিছুই হয়তো অ্যাভয়েড করা যেতে পারতো। বাট সব কিছু মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশে এখন অবস্থাটা আমরা ঘুরে দাঁড়াচ্ছি আমি মনে করি। এবং আমরা যদি এই অবস্থা থাকে বছরের শেষে বাংলাদেশের অবস্থা অনেক ভালো হয়ে যাবে।